সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা 64,700। জানিয়ে দিব, ইসরায়েলি হামলার দুদিন পরেই ট্রাম্পের নৈশভোজে কাতারের প্রধানমন্ত্রী। এরপর রয়েছে ভারতের ওপর 50% শুল্ক আরোপের কারণ জানালেন। সর্বশেষ থাকছে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কের লাখ লাখ। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা 64,700 ছাড়ালো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও 38 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত 64,756 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার 12 সেপ্টেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলুর। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত 24 ঘণ্টায় 38টি মৃতদেহ, যার মধ্যে 2টি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে, বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এ সময় আরও 200 জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,64,559 জনে। বিবৃতিতে আরও বলা হয়, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। মন্ত্রণালয় উল্লেখ করেছে, গত 24 ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আরও 14 জন নিহত ও 143 জন আহত হয়েছেন। এতে চলতি বছরের 27 মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,479 জনে এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18,091 জনে। তাছাড়া গত 24 ঘণ্টায় আরও 2 ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন, তাদের মধ্যে একটি শিশু। এই নিয়ে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ক্ষুধা সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 413 জনে, যার মধ্যে 143টি শিশু। মন্ত্রণালয়ের তথ্য মতে, জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন আইপিসি গাজাকে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ অঞ্চল হিসেবে ঘোষণা করার পর থেকে এ পর্যন্ত 135 জন মৃত্যু হয়েছে, যার মধ্যে 28টি শিশু রয়েছে। গত 2 মার্চ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যার ফলে উপত্যকাটির 24 লাখ মানুষ দুর্ভিক্ষে পড়েছে। ইসরায়েলি হামলার দুদিন পরে ট্রাম্পের নৈশভোজে কাতারের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে নৈশভোজ করেছেন। ট্রাম্প ও আল থানির সঙ্গে এ নৈশভোজে যোগ দেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ও বিশেষ দূত স্টিভ উইটকফ। খবর রয়টার্সের। শুক্রবারের 12 সেপ্টেম্বরের এই নৈশভোজের মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। গত 9 সেপ্টেম্বর গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় 6 জন নিহত হন, যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল হাইয়ারের ছেলে হুমাম, 3 জন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। ইসরায়েলের ওই হামলার পর গাজা যুদ্ধ নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। ওই হামলা গাজায় যুদ্ধবিরতি ও প্রায় 2 বছর ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনাকে বিপর্যস্ত করার ঝুঁকি তৈরি করেছে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ এই হামলার তীব্র নিন্দা জানায়। এই হামলার পর ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বিরক্তি প্রকাশ করেন এবং কাতারকে আশ্বস্ত করেন যে এমন হামলা আর হবে না। এমন পরিস্থিতিতেই নিউ ইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে নৈশভোজ করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কাতারের উপমিশন প্রধান হামাহ আল মুফতাহ লেখেন, প্রেসিডেন্টের সঙ্গে দুর্দান্ত নৈশভোজ এখনই শেষ হলো। হোয়াইট হাউস নৈশভোজের বিষয়টি নিশ্চিত করেছে, তবে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। নৈশভোজের আগে শুক্রবার হোয়াইট হাউসে আল থানি প্রায় 1 ঘণ্টা ধরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইসরায়েলের দোহায় হামলার পরিপ্রেক্ষিতে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভবিষ্যৎ ভূমিকা এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ভারতের উপর 50% শুল্ক আরোপের কারণ জানালেন ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর 50% শুল্ক আরোপ করা হয়েছে বলে ফের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বীকার করেছেন এই পদক্ষেপ দুই দেশের সম্পর্কের অবনতি ঘটিয়েছে। শুক্রবার 12 সেপ্টেম্বর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেখুন, ভারত রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা ছিল। আমি ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছি কারণ তারা রাশিয়া থেকে তেল কিনছে। এটা করা সহজ কাজ নয়। ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই ভারত তাদের কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। এর প্রতিবাদে ট্রাম্প ভারতের কিছু রপ্তানির উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করেন। ট্রাম্প এই পদক্ষেপকে একটি বড় চুক্তি হিসেবে উল্লেখ করে বলেন, এটির কারণে ভারতের সঙ্গে আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর আগে ট্রাম্প প্রথমে ভারত থেকে আমদানির ওপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেন। পরে 27 আগস্ট থেকে সেই শুল্ক দ্বিগুণ করে 50% করা হয়। কয়েক সপ্তাহের কূটনৈতিক টানাপোড়েনের পর ট্রাম্প জানিয়েছেন তিনি শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন। ট্রাম্প বলেন, তার প্রশাসন ভারতের সঙ্গে বাণিজ্য বাধা মোকাবিলায় আলোচনা চালিয়ে যাচ্ছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেছেন তিনি আগামী সপ্তাহে ভারতের বাণিজ্য মন্ত্রীর ওয়াশিংটন সফরের সময় এই বিষয়ে অগ্রগতি আশা করেন। গোর বলেন, আমরা আমাদের বন্ধুদের ভিন্ন মানদণ্ডে রাখি। তিনি চান যে ভারত যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকে, দূরে নয়। তবে তিনি এও উল্লেখ করেছেন ট্রাম্প ব্যক্তিগতভাবে মোদীকে আক্রমণ করেননি। একই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তার ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। তবে তিনি ইউক্রেন যুদ্ধের জন্য নতুন নিষেধাজ্ঞার হুমকি দেওয়া থেকে বিরত থাকেন। তিনি পুতিনের সঙ্গে তার দীর্ঘদিনের ভালো সম্পর্কের কথা বললেও যুদ্ধ শেষ করতে ব্যর্থতার জন্য হতাশা প্রকাশ করেন। ট্রাম্প আরও বলেন, শুল্কের পাশাপাশি ব্যাংক ও তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করাও একটি বিকল্প হতে পারে, তবে ইউরোপীয় দেশগুলোর এতে অংশগ্রহণ করা। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে লাখ লাখ ইহুদি। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। এতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের সতর্ক সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত হয়ে পড়েন লাখ লাখ ইহুদি। তবে ইসরায়েলের দাবি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আটকাতে সক্ষম হয়েছে। দখলকৃত ভূখণ্ডের গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে শনিবার ভোরে ইয়েমেন থেকে দখলকৃত ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। প্যালেস্টাইন পোস্ট জানিয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তেল আবিবে বিমান হামলার সাইরেন বাজতে থাকে। আল মায়াদিন জানিয়েছে, দখলকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকায় সতর্ক সাইরেন শোনা গেছে। প্যালেস্টাইন নাও এর তথ্যমতে কালকিলিয়া ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ফলে বিস্ফোরণের শব্দ হয়েছে। আল জাজিরাও ইসরায়েলি সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিয়েছে। এর আগে শুক্রবার 12 সেপ্টেম্বর আল মাসিরা তিরিতে প্রচারিত এক বিবৃতিতে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট বৃহস্পতিবার একটি প্যালেস্টাইন 2 সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলকৃত নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। বিবৃতিতে অভিযানটিকে সফল বলে বর্ণনা করা হয়েছে এবং এই হামলার ফলে বহু ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সারি আরও জানান, তাদের ড্রোন ইউনিট অতিরিক্ত 2টি অভিযান চালায়, যার একটিতে 2টি ড্রোন ব্যবহার করে এলাত বা আল রাশরাস সংলগ্ন রামন বিমানবন্দরে, আরেকটিতে একটি ড্রোন দিয়ে নেগেভের আরেকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।